আজ বেশ সকালবেলা স্নান করে কৌশিকের দেওয়া লাল কাঞ্জিভরম শাড়িটা পরে অনেকদিন পরে হালকা লিপস্টিক আর কাজল লাগালাম। কপালের টিপটা পরতে গিয়ে কৌশিকের সাথে আলাপ হবার দিনটার কথা মনে পড়েই নিজের মনেই হাসলাম। পাগল একটা। ও হ্যাঁ, তার আগে আমার সাথে আলাপ করাই আপনাদের। আমি কস্তুরী, বয়স ৩৭ ছুঁয়েছি। দেখতে খুব একটা আহামরি নই, তবে ছোট খাটো পুতুল পুতুল চেহারার জন্যে বয়সটা সহজে কেউ ধরতে পারে না। আর সেই সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজের এক অদ্ভুত পার্সোনালিটিতে নিজেকে ঘিরে রেখেছি বলে সহজে কেউ আমার ধারে কাছে ঘেঁষে না। তবে নিন্দুকেরা বলে আমি একটু গম্ভীর আর ঘ্যামি। কিন্তু বিশ্বাস করুন, আমি ঘ্যামি নই। একটা সময় আমিও কিশোরী নদীর মতো উচ্ছল আর কুলুকুলু স্বরে কথা বলতাম, তবে এখন আর সেটা হয় না। শুধু বয়স বাড়ার জন্যে নয়, আমার আসলে সবার সাথে কথা বলতে, যে কারোর সাথে আলাপ করতে এখন একদম ইচ্ছে করে না। হয়তো আমি ইন্ট্রোভার্টটাই। একটা বেসরকারি অফিসে কাজ করি, একাই থাকি ভাড়ার ফ্ল্যাটে। নিশ্চয়ই অবাক হচ্ছেন, এই বয়সে একা থাকার কথা তো নয়। এই বয়সে স্বামী সন্তান নিয়ে ভরপুর সংসার হবার কথা। তাহলে কিন্তু না, আমার ওসব কিছু হয়নি এখনো পর্যন্ত। কেন হয়নি বলবো, সব বলবো। আজ যখন মনের কথা বলতে বসেছি, তখন তো বলতেই হবে। আসলে ছোট থেকে সমুদাকে বড্ড ভালোবাসতাম, সেও। যদিও কোনোদিন আমরা পরস্পরের কাছে বলিনি। কিছু ভালোবাসা হয়তো না বললেও বোঝা যায়। সমুদা আমার থেকে বছর 4 বড়। আমিও বড় হওয়ার সাথে সাথে বুঝলাম ওই সেই যাকে ছাড়া কাউকেই জীবনে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ভীষণ ভীষণ ভালোবাসায় মরেছিলাম আমি। একদম পাশাপাশি বাড়ি বলে দুজনে দুজনের বাড়িতে অবাধ যাওয়া আসা ছিল। আমার মাও খুব ভালোবাসত ওকে। আমি যখন বছর 6 বয়স, তখন আমার বাবা মারা গিয়েছিলেন। তাই সমুদার বাবা মানে জেঠু, সেই সঙ্গে জ্যাঠাইমাও আমাকে ভীষণ ভালোবাসতেন মেয়ের মতো। ভালো রান্না হলেই আমার জন্য পাঠাতেন, পূজায় জামা কিনে দিতেন। জেঠিমার মুখে শুনেছি জেঠু আমাকে বিশেষ পছন্দ করে। ফলে এখানে যে আমার ভবিষ্যতের নিরাপত্তা আর ভাগ্য বাঁধা, সে নিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম 16 আনা। এমনিতে বাড়ির সবাই ভাবত আমরা দুজনে সেই আগের মতো খুনসুটিতেই আটকে আছি বুঝি, কিন্তু তা আদৌ নয়। সমুদা কখনো আমার বোঁচা নাক টেনে বুচি বলে ডেকে উঠত, কখনো নিজের ফর্সা হাত আমার শ্যামলা হাতের পাশে রেখে কতটা কালো আমি তাই বোঝাতে কু বলে কোকিলের ডাক ডেকে উঠে খেপাত আমাকে। ওসব শুনে বিশেষ পাত্তা না দিয়ে ভেঙচি কাটলেও সেদিন যখন তবুও রাগাচ্ছিল, তখন ছদ্মরাগে ওকে মারতে দৌড়েছিলাম। ও তখন সবার অলক্ষ্যে আমার হাত দুটো ধরে কাছে টেনে নিয়েছিল ওর ঘরের দরজার আড়ালে। সেদিনও ঠোঁট ছুঁয়েছিল আমার ঠোঁট, সেই সঙ্গে আমার মনও। বলতে বাধা নেই, এই স্পর্শে আমার মন সম্পূর্ণ সায় দিয়েছিল। কারণ আমি জানতাম ও শুধু আমারই। ওর সেই চোখের চাউনি তাই বলেছিল, ওর না বলা কথা তাই বুঝিয়েছিল। এরপরে আমার মনের মধ্যের ভালোবাসার চারাগাছটা ময়ূরহর মতো ক্রমশ ডানা মেলতে থাকলো। ওর ওপরে এক অলিখিত অধিকার বোধ জন্মে গিয়েছিল ততদিনে। তাই সমুদার অনুপস্থিতির সময়ে ওর ঘরে গিয়ে ওর ঘর বিছানায় ভালোবাসার পরশ দিয়ে গুছিয়ে আসতাম পরিপাটি করে। মনে হতো এ তো সব আমারই। সমুদাও এমন ভাব করত যেন আমার উপরেই ওর অধিকার আছে চিরন্তন। এটা পড়িস না, ওটা করিস না, ওখানে যাস না, ওর সাথে মিশিস না। উফ, মনে মনে ভাবতাম বাবারে বাবা, এখন থেকেই শুরু। কিন্তু খুশি হতাম খুব। ওর প্রতি সমর্পণেই যে আনন্দটুকু পেতাম, এটাকেই বুঝি প্রেম বলে, ভালোবাসা বলে। কলেজে ভর্তি হবার পরে
কেউ প্রপোজ করতে এলেই আমি বলতাম আমি এনগেজড। ও কয়েকদিনের মধ্যে একটা FCI এ টেকনিক্যাল পোস্টে জব জয়েন করলো। খুব খুশিতে আমি দিন গুনলাম, যদিও ওকে কিছু বলিনি। আসলে ওকে চাপ দিতে চাইনি, ভেবেছিলাম আমারও কলেজ শেষ হতে বাকি আছে, ততদিনের মধ্যে ও নিশ্চয়ই ওর বাড়িতে জানিয়ে আমার মায়ের কাছে প্রস্তাব দেবে বিয়ের। হ্যাঁ, ও বিয়ের প্রস্তাব দিয়েও ছিল। সেদিন কলেজ থেকে পার্ট 2 পরীক্ষা দিয়ে ফিরতেই মা খুব খুশি মনে আমাকে জানিয়েছিল আমার একমাত্র মাসির ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে টুয়া, যে সপ্তাহখানেক আগে আমাদের বাড়ি এসেছিল আর যাকে আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মারতে নিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে নাচতে নাচতে, সেই টুয়াকে ওর নাকি খুব মনে ধরেছে। মায়ের কথা শুনে কিছুক্ষণ থমকে নিজেকে সামলে মাকে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক শুনেছ? সমুদা বলেছে এই কথা? মা অবাক হয়ে বলল, কি যে বলিস, সমু আর ওর মা নিজে এসে বলে গেল। তাছাড়া তোর মাসিও ফোন করেছিল তো দুপুরে, টুয়ারও নাকি ভীষণ পছন্দ হয়েছে সমুকে। ভালোই হলো বুঝলি, ঘরের মেয়ে চেনাশোনা জায়গায় বিয়ে হলে বড্ড শান্তি। বুকের মধ্যে ততক্ষণে ঝড় শুরু হয়ে গেছে আমার। হয়তো আমি প্রতিবাদ করতাম, কিন্তু প্রচন্ড অভিমান যেন আমার গলাটা চেপে ধরেছিল। সেদিন তাহলে আমার সামনেই ওদের হৃদয় বিনিময় হয়েছিল, আর আমি বোকা কিচ্ছু টের পাইনি, এতটাই অন্ধ ছিলাম। কোনো রকমে বাহ, তাহলে তো খুব খুশির খবর বলে এক গাল হেসে মায়ের পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকে গিয়েছিলাম। কারণ ততক্ষণে অভিমান 2 জলের রেখা হয়ে আমার গাল বেয়ে নামছিল। নিজেকে বড্ড অপমানিত লাগছিল যেন। বুকের ভেতরের তীব্র না প্রকাশ করা যন্ত্রণাতে ছটপট করছিলাম আমি। এতদিন ধরে একদম নিজের ভাবা মানুষটি সব জেনেও কিভাবে এই কাজ করতে পারল নির্লজ্জের মতো। বেশ কিছুদিন নিজের মনের সাথে যুদ্ধ করলাম। তারপর নিজের মনকে শক্ত করে আয়নার সামনে গিয়ে দাঁড় করলাম। কেন কাঁদছি আমি নিজেকে বোঝালাম। আমার মেসোমশাই ক্রিমিনাল লয়ার। আমার বাবা মারা যাবার পরে আমার মায়ের চাকরি পেতে সমস্যা হতে আইনত দিক দিয়ে অনেক চেষ্টা করে বাবার চাকরিটা মাকে পাইয়ে দিয়েছিল। মাসিও মাকে বড্ড ভালোবাসে, আমার মাও ভালোবাসায় কৃতজ্ঞতায় ওদের উপরে অন্ধ। আমি মিথ্যে বলবো না, আমিও টুয়াকে ভীষণ ভালোবাসি, নিজের বোনের মতো। ওর তো কোনো দোষ নেই, ওর যখন পছন্দ হয়েছে তখন আমি দিদি হয়ে কি ওর মনটা ভাঙতে পারি? তাছাড়া সমুদা তো কখনো ভালোবাসি বলেনি আমাকে। হয়তো এই ফাঁকটুকুর জন্যই বলেনি। তবে ওই যে আমাকে স্পর্শ করেছিল, সেটুকু কি শুধুমাত্র বয়সের ছেলে খেলা? আর আমি সেই ছেলে খেলাকে সত্যি ভেবে ভালোবেসে মরেছি। কিন্তু সমুদা তো জানে আমি ওকে কতটা ভালোবাসি। তাহলে এতদিন সব আমার চোখের ভুল, নাকি টুয়ার রূপের কাছে আমার মনের অনুভূতি ভালোবাসা হেরে গেল? আয়নার দিকে তাকিয়ে মনে হলো সত্যিই তো আমাকে মানায় না ওর পাশে। আসলে সমুদা পছন্দ হবার মতোই ছেলে। আমাদের টুয়াও দারুণ সুন্দরী, আমার মতো সাদা মাটা নয়। সেদিন বড্ড সমুদার হেসে বলা বুচি, কোকিলের মতো কু বলে ডেকে ওঠা, এসবের মর্মার্থ টের পেয়েছিলাম। নিজের প্রতি এই প্রথম আত্মবিশ্বাসটা কেমন যেন টলে গেল আমার। নিজেকে কোনো রকমে শান্ত করলাম আমি। সেদিন বুঝিনি ইচ্ছে করলেই অন্যের সামনে নিজেকে শান্ত করার, কন্ট্রোল করার এক অদ্ভুত শক্তি আছে আমার মধ্যে। কিভাবে পারি আমি নিজেও জানি না। আমি এই কয়দিন পরীক্ষার অজুহাতে নিজেকে ব্যস্ত রাখলাম। সমুদা ঠিক বুঝতে পারত নিশ্চয়ই। আমার নির্বোধ মন অবচেতনে তবুও চাইত একবারও আসুক, আমি ওর বুকের ওপরে ঝাঁপিয়ে পড়ে একটা বাড়ির জন্য জিজ্ঞেস করি, তাহলে আমার সাথে এতদিন এমন অভিনয় কেন?
কিন্তু ও আর কখনো আমাদের বাড়ি আসেনি। আমার মনের কি অবস্থা জেনে ও আর সময় নষ্ট করবে কেন? সেটাই স্বাভাবিক। ওদের বিয়ের দিন সমুদার মুখোমুখি পড়লাম। ও কেমন যেন অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আমার মুখে ঠিক আগের মতো হাসি দেখে অবাক হয়ে চোখ নামিয়ে নিয়েছিল। হয়তো চিরপরিচিত আমাকে ঠিক বুঝে উঠতে পারছিল না সেদিন। আমার অভিনয় দক্ষতা দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। অথচ প্রতি রাতে আমি কেঁদেছি ভীষণ, বুক ভেঙে গেছে আমার। আবার সকালে স্বাভাবিকভাবে ঘোরাঘুরি করেছি। কিন্তু এই নিজের সাথে ক্রমাগত অভিনয়ের পাশে পাশে আমি যে কখন গম্ভীর ভালোবাসার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে প্রেমের সম্পর্কের প্রতি অবিশ্বাসী হয়ে উঠেছি জানি না। ভালোবাসা আর আমাকে ছুঁতে পারত না কখনো। সমুদা বিয়ের পরেই বউ নিয়ে কর্মস্থলের দিকে রওনা দিল, আর আমিও বছর তিনেকের মধ্যে একটা বেসরকারি চাকরি জুটিয়ে নিয়ে মাকে নিয়ে আমার অফিসের কাছে হবে এই অজুহাতে ভাড়ার ফ্ল্যাটে চলে এলাম। আসলে আমি ওই বাড়িটা থেকে পালাতে চেয়েছিলাম। ওর স্মৃতি ছিল বাড়ির আনাচে কানাচে, ভুলতেই পারছিলাম না কিছুতেই। ফ্ল্যাটে আসার পর সমুদার বাড়ির সাথেও যোগাযোগ কমে গিয়েছিল। মাসি বা টুয়া ফোন করলে টুকটাক যতটুকু কথা বলার বলে মায়ের হাতে ফোন ধরিয়ে দিতাম। শুধু আমার মা তখন মাঝে মাঝেই আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকত। মেয়ের পরিবর্তন মায়ের চোখে ধরা পড়েছিল নিশ্চয়ই ভীষণ রকম। কারণ মা একদিন আমার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, পুরনোকে আঁকড়ে ধরে নিজের জীবন নষ্ট করিস না, নতুন করে শুরু কর। সেদিন বুঝেছিলাম মা মেয়ের মন পড়তে দেরি করলেও আমাদের কারুর কিছু করার ছিল না তো। আসল মানুষটাই যে অন্যের হয়ে গিয়েছিল। তাই মায়ের কথা শুনে মৃদু হেসে মাকে জড়িয়ে ধরে সেদিন অনেকক্ষণ হু হু করে কেঁদেছিলাম। কিন্তু আর কোনোদিন বিয়ের ইচ্ছে হয়নি। কেমন যেন মনে হয়েছে ও যখন আমায় সব থেকে বেশি চিনে জেনেও আমায় ভালোবাসতে পারেনি, তাহলে কেউ পারবে না। মা গত বছর হঠাৎ মারা গেলেন। সেই থেকে আমি একা ফ্ল্যাটে। এর মধ্যে অনেক ছেলে একা মহিলা পেয়ে আমার জীবনে উকি মারতে চেয়েছে, কিন্তু আমার গাম্ভীর্য ভেদ করতে কেউ পারেনি। এর মধ্যে এক অদ্ভুতভাবে আলাপ হলো কৌশিকের সাথে। কৌশিক আর আমি এক ট্রেনের যাতায়াতের পথের সহযাত্রী। আমি আমার স্বভাবসুলভ গাম্ভীর্যে ট্রেনে কারোর সাথে আলাপ জমাইনি, তবে খেয়াল করেছিলাম এই ছেলেটা আমাকে প্রায় লক্ষ্য করে, হাঁ করে তাকিয়ে থাকে, চোখে চোখ পড়লেই এক গাল হাসি দেয়। আমার একটু অস্বস্তি হলেও ওর নিষ্পাপ চাউনি দেখে তেমন খারাপ লাগতো না। মাঝে মাঝে ফেরার পথে আমি ট্রেনে বসতে জায়গা না পেলে ছেলেটা সিট থেকে উঠে দাঁড়িয়ে বসতে দিয়েছে। আমি বারণ করা সত্ত্বেও আমি জাস্ট একটা হালকা হেসে কৃতজ্ঞতা দেখাতাম মাত্র। কোনোদিন আলাপ করার ইচ্ছে দেখাইনি, কিন্তু আলাপ একদিন করতেই হলো। এই আলাপ যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তখন বুঝিনি। সেদিন ফেরার পথে কিসের জন্য মাঝ রাস্তায় হরতাল হলো, ট্রেন বয়কট। 2 স্টেশনের মাঝখানে এসে ট্রেন দাঁড়িয়ে গেল। কোনো দিকে যাবার উপায় নেই। ভাবলাম একটা না একটা দিকের স্টেশনে ট্রেন তো যাবেই, তখন না হয় ট্রেন থেকে নেমে বাসে করে ফেরা যাবে। এই দোটানায় প্রায় আধা ঘন্টা ট্রেনে বসে দেখলাম সবাই একে একে ফোন করে বা ঠিক সহযাত্রী সঙ্গী আর বন্ধু খুঁজে লাফিয়ে নেমে যাচ্ছে ট্রেন থেকে। এবারে খুব চিন্তা হলো আমার। ওই দিন প্রথম মনে হলো এতদিনে আলাপ পরিচিতি আমার বাড়ানো উচিত ছিল, তাহলে আজ একা এই পরিস্থিতিতে পড়তাম না। এমনিতেই আমাকে সাহায্য করার কেউ নেই এই পৃথিবীতে। এদিকে রাত 8টা বাজতে চলল। অধীর হয়ে কি করব ভেবে এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ দেখলাম হন্তদন্ত করে ছেলেটা এগিয়ে আসছে। ওকে দেখে কেন জানি না সেদিন নিজের মনে বেশ বল এলো।
ছেলেটা কাছে এসেই বলল, আপনাকেই থেকে খুঁজছিলাম, আপনি আজ ওই কম্পার্টমেন্টে ওঠেননি? এই প্রথম কথা বললাম ওর সাথে। আসলে আজ দৌড়ে ট্রেন ধরেছি তো, তাই ওই কম্পার্টমেন্টটা মিস করেছি। তাই বলুন, আমি তাই ভাবছি, সকালে একসাথে গেলাম আর এখন ফেরার সময় কোথায় গেলেন? সমানে খুঁজে যাচ্ছি সেই থেকে। অবাক হলেও মনের মধ্যে একটা কেমন ভালো লাগা ছড়িয়ে গেল। কেউ একজন অচেনা হোক, তবুও তো আমার জন্যে ভাবল অনেক দিন পরে। আমার ভালো লাগাকে আবারও থমকে দিয়ে বলল, আসুন, আমার সাথে আসুন। ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছে। ও একটা দরজার কাছে গিয়ে লাফিয়ে নিচে রেল লাইনের পাশে নামলো। তারপর আমার দিকে হাতটা বাড়িয়ে দিল। হাত না ধরলে নামতে পারবো না যখন বুঝলাম, তখন খুব সংকোচে হাতটা ধরলাম আমি। সেদিন ভাবিনি এই হাত ভরসা করে চিরদিনের জন্য ধরলাম। ও আমাকে অচেনা এই রাস্তা ওই রাস্তা করে নিয়ে গিয়ে রাত ৯টার সময় ঠিকঠাক ফ্ল্যাটের নিচে পৌঁছে দিয়েছিল। খুব ক্লান্ত লাগছিল ওকে, তবুও আমি ডাকিনি ওকে একটু চায়ের জন্য। ও অবশ্য চলে যাবার আগে আমার কাছে এসে মাথার পেছনটা চুলকে বলেছিল, প্লিজ যদি আপনার ফোন নম্বরটা দেন, আসলে ওটা খুব মিস করছিলাম আজ, ওটা থাকলে আপনাকে এত খুঁজতে হতো না আমার। পূর্ণ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকালাম এবারে। কতই বা বয়স হবে, আমার থেকে ছোটই হবে, খুব জোর ৩২-৩৩। বেশ সপ্রতিভ, সুন্দর চেহারা। মৃদু হেসে আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞতার বশে ফোন নম্বরটা দিয়েই দিলাম ওকে। এরপরে দেখা হলে টুকটাক কৃতজ্ঞতা বিনিময়ের জন্য কথা বলা, ফোনে কথা বলা, প্রথমে হু হ্যাঁ থেকে অবশেষে পরস্পরের কাছে মনের কথা বলা শুরু। নিজের একাকিত্ব থেকে বেরিয়ে এসে অবশেষে বন্ধুত্ব। ধীরে ধীরে কখন যে আপনি থেকে তুইতে নেমে গেছি নিজেদের অজান্তে, জানি না। ও ফুড ডিপার্টমেন্টে বছরখানেক হলো চাকরি পেয়েছে। ওর কথাবার্তায় আগলে রাখা থেকে বুঝতাম ও বেশ কেয়ারিং। দেখা হলেই ওর সেই দৃষ্টিতে তাকিয়ে থাকা আমি বুঝতে পারতাম। প্রথম প্রথম আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম। আসলে প্রথম ভালোবাসার ব্যর্থতা দ্বিতীয়বার ভালোবাসার সম্পর্কে এগোতে প্রবল অবিশ্বাস সৃষ্টি করে হয়তো। তাই নিজের ছদ্ম গাম্ভীর্যের আড়ালে লুকাতে গেলেও ও ঠিক আমার ভেতরে উঁকি দিয়ে খিলখিল করে হেসে ওঠার সূত্র খুঁজে দিয়েছে। আমি ওর থেকে বছর ৫-এর বড় জেনেও ওই আমার মাথাটা খেয়েছে ভালোবাসি ভালোবাসি করে। ও নাকি প্রথম দিন থেকেই আমাকে দেখে পছন্দ করে ফেলেছে। আলাপ করার ইচ্ছে থাকলেও ও আমার গম্ভীর চাউনি দেখে পিছিয়ে যেত বারবার। আমাকে দেখে নাকি ওর মনে হয়েছে আমি সেই, যাকে ওর পেতেই হবে নিজের করে। কতবার বয়সের দোহাই দিয়েছি, ও ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছে ভালোবাসাটা নাকি বয়স দেখে হয় না, ওকে সামলাতে নাকি আমার মতো একজন ম্যাচিওর মানুষকে চাই, যে একই সঙ্গে মা, দিদি আর বউয়ের ভূমিকা পালন করবে। হ্যাঁ বোঝো, এরপরে আর কিছু বলার থাকে আমার? নিজেও বুঝেছিলাম এত যে ওকে বোঝাচ্ছি, আমার কি আর ক্ষমতা আছে ফিরে যাবার? আসলে আমি মনে হয় সব বাঁধার সম্ভাবনার কথা বলে আমি নিজের মনের সুপ্ত ভয় কাটাচ্ছিলাম। নিজেকে আটকাতে পারিনি আর কিছুতেই। দীর্ঘ ১৫ বছর পরে আবারও কাউকে বিশ্বাস করতে, ভালোবাসতে শুরু করেছি। ওর কাছে এলেই আমি কেমন সেই আগের পুরনো দিনের আত্মবিশ্বাসী কস্তুরীতে ফিরে যাই। টিপটা পরে নিজের মুখটা আয়নায় দেখলাম। অনেকদিন পরে বেশ অন্যরকম ভালো লাগছে আমার। আসলে আজ আমাদের রেজিস্ট্রি। আমি বয়সে ওর থেকে বড় বলে ওর বাবা মা রীতিমতো রাজি হয়নি কিছুতেই। অগত্যা ও নিজের কিছু কলিগ আর বন্ধু জুটিয়ে নিয়েছে আমার আর ওর হয়ে রেজিস্ট্রির সাক্ষী দেবার জন্যে।
ঠিক 10টার সময় একটা টাটা সুমো নিয়ে এলো আমার ফ্ল্যাটের সামনে। আমি উঠলাম। সুমোতে ওর কলিগ আর বন্ধুরাও ছিল। কৌশিক আমার দিকে তাকিয়ে এক রাস মুগ্ধতা নিয়ে হাসল। আমিও ভুরুটা নাচিয়ে বোঝালাম আমার দেওয়া পাঞ্জাবিতে বেশ মানিয়েছে ওকে। গাড়ি হু হু করে চলল সোজা রেজিস্ট্রি অফিসের দিকে। কৌশিক বন্ধু আর কলিগদের সাথে এক এক করে আলাপ করিয়ে দিচ্ছিল। আমি হাসি মুখে আলাপ পর্ব সারছিলাম। হঠাৎ সামনের লুকিং গ্লাসের মধ্যে দিয়ে একজোড়া বিস্ময় ভরা মুগ্ধ চোখে চোখ পড়ল আমার। আমি থমকে গেলাম কয়েক মুহূর্ত। ড্রাইভারের পাশে বসা লোকটার চোখ দুটো খুব চেনা আমার। বুকটা ধক করে উঠল। কৌশিক আমার চোখ অনুসরণ করে আমার হাতটা আলতো চেপে বলল, এই যে আলাপ করিয়ে দিই, আমার আগের অফিসের কলিগ, বন্ধু বা দাদা বলতে পারো, সোমনাথ দা। অনেকদিন পরে সকালে হঠাৎ ফোন। আজ আমার রেজিস্ট্রির কথা শুনে নিজেই চলে এলেন আমাদের সাথে। ভালোই হলো, ওনাকে ঠিক করেছি তোমার পক্ষ হয়ে সাক্ষী দেবেন। মৃদু হাসলাম ওনার দিকে তাকিয়ে। হ্যাঁ, সমুদা, ওর নাম সোমনাথী। সোমনাথ দা মৃদু হাসি দিয়ে ব্যাপারটা হয়তো হৃদয়ঙ্গম করার চেষ্টা করছিল। আর আমি হঠাৎ কেন জানি না বুকের মধ্যে অনেক দিনের পুরনো জমানো কষ্টটা গলতে শুরু করলো আমার। মনে হলো ভাগ্যিস সেদিন কৌশিকের সাথে আলাপ হয়েছিল, নইলে আসল ভালোবাসার মানুষ কেমন হয় বুঝতে পারতাম না। কৌশিকের হাতটা জড়িয়ে ধরে লুকিং গ্লাসের মুগ্ধতা ভরা চোখের সামনে কৌশিকের কাঁধে মাথা রাখলাম পরম ভরসায়। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে আমি সুদীপ্তা। আপনাদের এই গল্প পাঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আপনাদের শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।